প্রধান অতিথির বক্তব্য রাখবেন মজলুম সম্পাদক, দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর 2024 মরক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত তিন তরুণ ছাত্র নেতা আসলাম, সাদিক, আদি, আমার সহকর্মীবৃন্দ, আমার দেশের এবং বইয়ের সাথে প্রকাশনার সাথে দেশের মহান বিপ্লব নিয়ে যতগুলো বই রচিত হবে এবং এই বইগুলো যতগুলো প্রকাশনা উৎসব হবে, সবগুলো দিবস আমাদের জন্য ওকে, সবগুলো দিবস আমাদেরকে এই বিপ্লবকে স্মরণ করিয়ে দেবে। এবং আজকের এই দিনটি আমি মনে করি খুবই সঠিক হয়েছে এরকম একটি প্রকাশনার আয়োজন করা, এমন একটি সময়, যে সময় মনে হচ্ছে যেন জুলাই বিপ্লবের স্পিরিট একটু যেন ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে এবং এই ক্ষয়িষ্ণু হওয়ার যে দায়, সেই দায় সবার, সেই দায় পুরো জাতির। এবং মূলত কারণ যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে 9 মাস মাত্র অতিবাহিত হয়েছে এই মহান বিপ্লব হয়ে যাওয়ার পর, কিন্তু এই 9 মাস সময়ের মধ্যে আমাদের মধ্যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলসমূহ তারা পরবর্তী ক্ষমতার পাটাতন তৈরিতে বেশি ব্যস্ত হয়ে গেছে। যে কথাটা আমি বলতে চাচ্ছি যে বিপ্লব সংহত হওয়ার আগেই আমরা যেন পরবর্তী ক্ষমতার সফলের দিকে ধাবিত হচ্ছি। প্রথমে আমাদের দরকার ছিল এই বিপ্লবটাকে সংহত করা, এবং এই সংহত করি নাই বলে এই বিপ্লব যারা সবাই মিলে সংগঠিত করেছেন তাদের মধ্যে এক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে, এবং এই অনৈক্যের সুযোগ তৈরি হওয়াতে আবার সেই পুরনো পতিত পলায় যারা পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ তারা ফিরে আসার চেষ্টা করছে বিভিন্ন ফর্মে, বিভিন্ন সুযোগে। এবং এই যে বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে, এখন দেখা যাচ্ছে সেই হেজেমনিক যে পাওয়ার এবং পতিত ফ্যাসিবাদ তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক ভাবে এই ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, যে সুযোগ, এটা আমরাই তৈরি করে দিয়েছি। এটাই হচ্ছে সব থেকে দুঃখের কথা। এবং এখানে শুধু রাজনৈতিক দলকে আমি দায়ী করবো না, সরকারকেও আমি দায়ী করবো, কারণ 9 মাস একেবারে কম সময় না একটা সরকারের জন্য। এই 9 মাসের মধ্যে এই বিপ্লবকে সংহত করা এবং বিপ্লবকে এক ধরনের ফিলোসফিক্যাল রূপ দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল, কিন্তু সেদিকে আমার মনে হয়েছে এই সরকার যত প্রতিদিন ফায়ার ফাইটিং করছে, ফায়ার ফাইটিং সরকারের কাজ, এবং দুর্ভাগ্যজনক ভাবে প্রায় 16 বছর মানুষকে এত বেশি মুখ বুঝে থাকতে হয়েছে যে এখন মনে হচ্ছে যে আমরা এই 16 বছরের নীরব যে নীরবতা আমরা একদিনে সরব হতে চাচ্ছি। অর্থাৎ এতদিন কথা বলতে পারিনি, এই জন্য সবাই কথা বলার চেষ্টা করছে এবং সেই জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এবং এই কারণে সরকারকে প্রতিদিন ফায়ার ফাইটিং করতে হচ্ছে। এটা ঠিক, কিন্তু তারপরে সরকারের একটা আলাদা গ্রুপ থাকা উচিত ছিল সরকারের মধ্যে, যারা ফায়ার ফাইটিং এর বাইরে থেকে এই বিপ্লবকে সংহত করবে এবং যারা এই ফ্যাসিবাদের যারা ছিল তাদের বিচারের জন্য তারা প্রধানত চেষ্টা করবে এবং সংস্কারের চেষ্টা করবে। সরকার অনেকগুলো কমিশন করে দিয়েছে, কিন্তু এতগুলো কমিশন করাতে আমার কাছে মনে হয়েছে যে এতগুলো কমিশন করবার দরকার ছিল না। সরকারের মাথায় রাখা উচিত ছিল যে তার হাতে সময় কতটা, বাস্তবসম্মত সময় কতটা, এবং এই সময়ের মধ্যে কতগুলো কাজ তার পক্ষে করা সম্ভব, এবং সেই কাজের উপরে তার কমিশন সীমিত করা দরকার ছিল। এত কমিশন করতে গিয়ে তারা খুব বেশি ওয়াইড করে ফেলেছে, এখন গুছিয়ে আনতে পারছে। তাদের প্রধান দায়িত্ব ছিল ফ্যাসিস্টদের বিচার করা এবং যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং তাদের দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রের তরফ থেকে। এবং 3 নম্বর হচ্ছে এমন একটি সংস্কার করা
যাতে আর কোন ফর্মে এই ফ্যাসিবাদ ফিরে আসছে না। এই তিনটা ছিল তাদের প্রধান কাজ এবং তার সাথে সরকার চালানোর জন্য যে কাজ লাগে সেগুলো করা দরকার। কিন্তু এই তিনটি কাজে আমরা কোঅর্ডিনেশন দেখতে পাই না। এখন পর্যন্ত সংস্কারের কোন রকম আমরা রূপরেখা পর্যন্ত তৈরি করতে পারি না। রূপরেখা দেখছি না। প্রতিদিন মিটিং চলছে, আমরা দেখছি সংস্কার কমিশনের মিটিং নানা দলের সাথে প্রতিদিন চলছে। তো 9 মাস চলে গেছে। এই কমিশনের রিপোর্ট কবে তৈরি হবে? এই কমিশনের রিপোর্ট তৈরি হলে সেই সংস্কার কবে শেষ করবে এই সরকার? কতটা এই সরকার শেষ করবে? কতটা রেখে যাবে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য? হাতের সময় কতটুকু? আমি তো দেখতে পাচ্ছি না খুব বেশি সময় আছে। কারণ যে ধরনের বিশৃঙ্খলা আমরা এখন প্রতিদিন দেখতে পাচ্ছি, প্রতিদিন বিভিন্ন ইস্যু সৃষ্টি দেখতে পাচ্ছি, সেখানে আমার মনে হচ্ছে না যে এই সরকারের যে ঘোষিত সময়সীমা যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সরকার থাকতে চায়, সেই পর্যন্ত সরকার খুব সাকসেসফুল থাকতে পারবে। এই কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার কাছে একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমার মনে হচ্ছে যে সরকারের সময় যেন সংকুচিত হয়ে আসছে। কারণ আমরা চাই না যে এই বিপ্লবের ফসল যে সরকার, সেই সরকার কোন রকম বিতর্ক মাথায় নিয়ে তারা দায়িত্ব থেকে সরে যায়। আমরা চাই এই সরকার সফল হয়ে চলে, এবং যতদিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সেই সাফল্যের সম্ভাবনা কমে আসছে। এটা হচ্ছে খুব দুর্ভাগ্যজনক অবস্থা। তো একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, একটা বিষয় আমাদের নানা বিষয়ে অনষ্ট হয়েছে। হাসান যেটা বলছিল, এটাকে সাদিক যেটা বলছিল যে সে পার্টি থেকে ফিরে এসছে, কিন্তু বাংলাদেশে সেই ধরনের ঐক্য গড়ে তোলেনি, স্টেট বিল্ডিং হয় নাই, নেশন বিল্ডিং হয় নাই। ঠিক, কিন্তু একটা ঐক্য কিন্তু আমরা অসাধারণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে একটা ঐক্য গড়ে গেছে। যতটাই আমরা বলি না কেন, আমরা আজকে ইয়াং জেনারেশনের সাথে যদি কথা বলি, আমরা রাস্তায় সাধারণ মানুষের সাথে যদি কথা বলি, অন্তত একটা বিষয়ে এই দেশ এক হয়ে গেছে। এই প্রথমবার এক হয়েছে সেই স্বাধীনতার পর থেকে, সেটা হচ্ছে ভারতীয় হেজেমনির মোকাবেলা আমরা। এবং তার একটি প্রমাণ আপনি দেখুন, এই যে গত 2 রাত ধরে পুশিন ঠেকানোর জন্য সাধারণ মানুষ যেভাবে বর্ডারে দাঁড়িয়ে লড়াই করছে, বিজেপির পাশে দাঁড়িয়ে, এর উদাহরণ কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে, জুলাই বিপ্লবের আগে আমরা কখনো দেখি নাই যে সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য। এটা একটা বিরাট অর্জন। এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় অর্জন আমি মনে করি অন্তত এক্সটার্নাল থ্রেটের ব্যাপারে একটা জাতিকে ঐক্যবদ্ধ করা। এর জন্য আমরা ইয়াং জেনারেশনকে একটা ধন্যবাদ দিতেই পারি যে আমরা যেটা পারি নাই, এই দীর্ঘ সময় ধরে কথা বলে পারি নাই, এরা এই বাচ্চা ছেলেরা তাদের রক্ত দিয়ে তারা কিন্তু জাতিকে এক্সটার্নাল থ্রেটের ব্যাপারে ইউনাইটেড করতে সক্ষম হয়েছে। এই জন্য আমি হাসান, সাদেক আদি সবাইকে আমাদের প্রবীণ জেনারেশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। এখন আমরা জানি একটা গণতান্ত্রিক সরকার সামনে আসবে, সেই সরকার কিরকম হবে, সেই সরকার কি সংস্কার মানবে কিনা, কোন সংস্কারটা তারা মানবে, কোনটা মানবে না, সেটা সম্পর্কে এখনো জাতির সম্পূর্ণ অন্ধকার। এবং এখানেই আমার অভিযোগটা এখানে সরকার, আমার মনে হয় যেভাবে করা উচিত ছিল, আলোচনার আগে একটা ফ্রেমওয়ার্ক সরকারের নিজের করা উচিত ছিল। মানে প্রস্তাবনাটা সরকারের নিজের থাকা উচিত ছিল যে আমার প্রস্তাবনাটা এই, এখন আপনারা এটা নিয়ে কথা বলেন। কিন্তু ব্যাপারটা অন্যরকম হচ্ছে, তারা প্রতিদিন আলোচনা করছে, আলোচনা করে একটা প্রস্তাবনা তৈরি করবার চেষ্টা করছে। আমি যদি বুঝে থাকি, আমার বোঝায় ভুল হতে পারে, কিন্তু বিষয়টা আমার মনে হয় হওয়া উচিত ছিল এরকম যে সরকার প্রথম 2 মাসের মধ্যে নিজেরা একটা প্রস্তাবনা তৈরি করা উচিত ছিল। এই হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক ফর দ্য রিফর্ম, এবং এই ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা আলোচনা। তো সেই কাজটি করা হলে আমার মনে হয় এত দীর্ঘ সময় এত লাগতো না। এখন আমি যেটা দেখছি, হতাশার মধ্যে দিয়ে শোনা যেতে পারে যে আদৌ কি কোনো সংস্কার ডকুমেন্ট তৈরি করতে পারবেন না ইলেকশনের আগে, নাকি এত চাপ তৈরি হবে যে তারা হুড়ে করে ইলেকশন দিয়ে আমরা বলবেন যে আমরা চলে যাই। এরকম একটা পরিস্থিতির দিকে দেশ কিন্তু ধাবমান আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমি মনে করি যে হাসনাতের একটা দায়িত্ব আছে। হাসনাতের মধ্যে একটা আইমাস কর্মসূচি একটা অসাধারণ কাজ করেছে, যে অনেক টাল বাহানার পরে
হাসনাত অন্তত প্রথম আওয়াজ তুলেছিল, শক্ত আওয়াজ তুলেছিল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, এবং এই কাজটা অপসীমভাবে করতে পেরেছে। এই জন্য আমি হাসনাতকে ধন্যবাদ জানাই। কারণ এর আগে যখন আপনাদের নিশ্চয়ই মনে আছে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আমি যখন তুলেছিলাম প্রেস ক্লাব থেকে সর্বপ্রথম, তখন কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল এবং সরকার তারপরে এটা মেনে নিয়েছিল এবং একটা সময় ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছিল। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা একটা অর্জন আমাদের জন্য, কিন্তু অর্জনটা শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হবে না, যাতে করে বাংলাদেশে আর কোন দল আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে, যে শেখ হাসিনার মতো নতুন ফ্যাসিস্টের উত্থান যেন বাংলাদেশে না হয়। সেই দিকে আমরা কতটা করতে পেরেছি এটা নিয়ে আমার সন্দেহ আছে, এবং আমরা যে তরুণদের দলের কাছ থেকে যে আশাটা করেছিলাম সেখানেও বেশ কিছু নিরাশ হওয়ার মতো ঘটনা ঘটছে। অনেক দেখতে পাচ্ছি তাদের মধ্যে তাদের ফিলোসফিতে মনে হচ্ছে একটা বিতর্ক দেখতে পাচ্ছি যে তারা আসলে বাংলাদেশকে নতুন কি দিতে চায় সেই সম্পর্কে জাতি এখনো অন্ধকারে। কাজে আমরা জানি যে এনসিপির দায়িত্বশীল বড় নেতা হাসনাত, তার সামনেই আমি বলছি যে আমরা জাতি কিন্তু তাকিয়ে আছে যে এনসিপি ম্যানিফেস্টোটা কি হবে, এনসিপি দেশকে কি দিতে চায় এই সম্পর্কে কিন্তু আমরা এখনো কোনো পরিষ্কার রূপরেখা আমরা পাই না। আমরা অপেক্ষা করে আছি যে কোনো নতুন দল যদি সাকসেসফুল হতে হয় তাহলে তাকে অবশ্যই তার নিজের আদর্শ, নিজের ম্যানিফেস্টো, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্র সম্পর্কে জনগণকে জানাতে হবে। হাতে কিন্তু সময় খুব কম। তারা যদি সত্যি একটা অল্টারনেটিভ পলিটিক্যাল ফোর্স হিসেবে নিজেদেরকে প্রমাণিত করতে চায় এনসিপি, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে জনগণকে জানানোটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এবং আমারও বলি যে খুব বেশি দেরি হলেও নির্বাচন কবে হবে? জুন মাসে। তো জুন মাসে তো 1 বছরও বাকি নেই বলতে। আর যদি তারও আগে নির্বাচন হয়ে যায়, ডিসেম্বরে যদি নির্বাচন হয়, তাহলে তো মাত্র 6 মাস হাতে সময় আছে। তো 6 মাসের মধ্যে এখন পর্যন্ত এনসিপি কিন্তু তার ম্যানিফেস্টো দিতে পারে না। তাহলে আমরা চাই যে বাংলাদেশে অল্টারনেটিভ পলিটিক্যাল ফোর্স তৈরি হোক, কারণ একটা ভ্যাকুয়াম তো তৈরি হয়েছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ডেফিনেটলি একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এখন রাজনৈতিক দল বলতে তো বিএনপি এবং জামাত, এই দুটোই তো মেজর রাজনৈতিক দল, আর বাকিগুলো নিয়ে তো আলোচনা করে তারা তো অল্টারনেটিভ হতে পারে না। তাহলে এনসিপি যদি অল্টারনেটিভ হতে চায় তার হাতে কিন্তু সময় খুব কম, এবং এই সময়টা অপচয় করা যাবে না। আর সর্বশেষ আমি বলতে চাইবো যে আমি চাই ইয়াং যারা তারা ঐক্যবদ্ধ থাকুক, কারণ তাদের হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মিত হবে। আমরা তো ভুল করি, সঠিকভাবে করি, যা করার আমরা করে গেছি অতীত। এই অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তরুণদের রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসতে হবে, এবং রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসার জন্য ভিন্নমত থাকতে পারে দলের মধ্যে, কিন্তু ওভারঅল একটা ঐক্য থাকা খুব গুরুত্বপূর্ণ। এই ওভারঅল ঐক্যটার জন্য জাতি আমার মনে হয় এখনো তরুণদের দিকে তাকিয়ে আছে, এবং তারা যদি একটা অল্টারনেটিভ পলিটিক্যাল ফিলোসফি নিয়ে এগিয়ে আসতে পারে তাহলে জাতি উপকৃত হবে। এবং একটা ব্যাপারে আমার নতুন করে আমরা ঐক্য চাই যে হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজিমনি, এক্সটার্নাল থ্রেট এবং ইন্টারনাল থ্রেট, এই দুটো সম্পর্কে আমরা যেন সজাগ থাকি, আমরা যেন আমাদের স্বাধীনতা হারিয়ে না। আমারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বইটি রচনা করেছেন। আমার কাছে খুবই চমৎকার একটি ডকুমেন্ট মনে হয়েছে। এটাকে উন্নতি তো অবশ্যই করা যাবে, কিন্তু এই ধরনের একটা 600 পাতার বেশি, 634 পাতা আমি দেখলাম, এত বড় একটা ডকুমেন্ট এর মধ্যে তৈরি করা, এবং এখানে একটা টাইমলাইন আছে, ক্রোনোলজি আছে, এটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। এবং যে কথাটা হাসনাত বলছিল যে একটা সত্যিকারের ইতিহাস বই রচনা করা, সেটার একটা প্রাইমারি কাজ হিসেবে কিন্তু এই বইটি হতে পারে, এবং এখান থেকে আরো পরিশীলিত ভাবে প্রকৃত একটা ইতিহাস রচনা করতে পারে। এবং আমার মনে হয় সরকার এইভাবে একটা উদ্যোগ তো নিতেই পারে যে প্রকৃত ইতিহাস রচনা করা সময় এসছে, এবং এখনই রচনা করা আবশ্যক, না হলে যে কথাটা বলছিল এরপর একটা হিস্টোরিক্যাল কানেকশন এর মধ্যে ঢুকে যেতে পারে।
কাজে যত বেশি এই ধরনের বই রচনা করা হবে তত ভালো, চান্স তত কমে যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার দেশের তরফ থেকে আমি বলতে পারি যে আমাদের পত্রিকা সবসময় জুলাই বিপ্লবের একটা পুনঃপ্রকাশের পর থেকে জুলাই বিপ্লবের স্পিরিট 100% ধারণ করেছে এবং যতদিন আমার দেশ থাকবে জুলাই বিপ্লবের স্পিরিটে ধারণ করেই আমার দেশ পরিচালনা।